অর্ণব বসে আছে গাম্ভীর্য ধরে। সে লজ্জায় বন্ধুর চোখে চোখ রাখতে পারছে না এখন। ছেলেটাকে ছোট থেকে একটু শাসন করলে আজ এই দিন দেখতে হতো না ওর। ও বারবার চোখ রাঙাচ্ছে নুসরাতকে। নিশা আর কায়নাত নিজেদের মুখ দেখাদেখি করছে। সবাইকে এমন করে থম মেরে বসে থাকতে দেখে ও বলল, আমার আদি কি খারাপ ছেলে? ও কাশরিকাকে ছোট থেকে বউ করতে চেয়েছে। তোমরা সবাই রাজিও তো ছিলে, এখন বিষয়টা মেনে নিচ্ছ না কেন? প্রেম ছোট বোনকে ধমক দিয়ে বলল, তাই বলে এভাবে বিয়ে করবে? ওর পরিবার কি মরে গেছে? দোষ তো তোমাদেরও আছে। ওর বিয়ে যেহেতু ওর সঙ্গেই হবে, তখন আমার বড় ভাইয়ার ওই বাড়ির ছেলে পক্ষ নিয়ে বলার কি দরকার ছিল? ওসব বলেছে বলেই তো আদি রেগে গেছে। এত বড় ছেলেকে কি আর মেরে ধরে রাখা যায়? মালিহা বেগম বিরক্ত হয়ে বললেন, আমার ইচ্ছেই ছিল না নাতিকে ওই বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার, তবুও এমন কাজ করলো। আরো ভালো মেয়ে আমিও এনে দিতে পারতাম। বেহরুজ বেগম কপাল কুঁচকে বললেন, আপনি কি বোঝাতে চাইছেন? আমাদের বাড়ির মেয়ে ভালো না? আপনাদের বাড়ির কোন মেয়েটা ভালো শুনি? আমার ছেলেটাকে বশে এনে বিয়ে করলো আপনার মেয়ে, আর এখন নাতনি। কি পেয়েছেন কি আপনারা? মুখ সামলে কথা বলুন আপনি। সিঁড়ির মাকে ধমক দিয়ে বলল, বাজে কথা একদম বলবে না মা। কি বলছো ভেবে বলছো তো? পরিস্থিতি ঠান্ডা করতে কায়নাত বলল, আপনারা সবাই একটু চুপ থাকুন না। আমার মেয়েটার কি হবে? আমি যদি ওকে মারতে যাই? আদি যদি আহ, আদি যদি ওকে মারতে যায়? অর্ণ তৎক্ষণাৎ বর্জ্য কণ্ঠে বলে উঠল, হাত পা ভেঙে ফেলবো। স্বার্থের শুকনো ঢোক গিলল। এখন ওকে নিয়ে খোঁচা না মারলেই হয়। ছোট থেকে আদিকে এমন বানানোর পেছনে সব থেকে বড় অবদান তো তারই। কিন্তু ও কি জানতো হতচ্ছাড়া বড় হয়ে এমন বিটকেল হবে? শেহের বলল, এমন কিছুই হবে না। তোরা সবাই রেস্ট নে প্লিজ, কাল শান্ত হয়ে কথা বলা যাবে। নুসরাত, গেস্ট রুম গুলো পরিষ্কার করার ব্যবস্থা করো। রাত তখন অনেক। 2 তলার কোণায় অবস্থিত ঘরটা একেবারে শান্ত নিঝুম। আজ এই ঘরেই এক কপট কপতির বাসর রাত। অথচ চারপাশ দেখলে তা বোঝার কোনো উপায় নেই। বাসর ঘরে গোলাপ পাপড়ির কোনো নামগন্ধও নেই এখানে। বাসর রাতে কোনো প্রস্তুতি না থাকলেও এই শূন্যতা তার সাদামাটা রূপের ভেতর এক অদ্ভুত থমথমে নীরবতা বিরাজ করছে। কোনো কৃত্রিম সাজসজ্জা ছাড়াই ঘরটা নতুন অধ্যায়ে শুরুর অপেক্ষায় প্রহর গুনছে। কি হবে আজ? কাষ্টিকা গুটিসুটি মেরে বিছানায় এক কোণায় বসে আছে, কাঁদছে না, বরং মুখটা আগের ন্যায় ফুলিয়েছে। একটা সময় আদির প্রতি ওর অন্যরকম অনুভূতি কাজ করত। ওর কথায় মনে হলেই তলপেটের প্রজাপতিগুলো জাগ্রত হতো। আজ সব অনুভূতি কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। আদি নামের সেই চঞ্চল মানুষটা, যাকে ভাবলেই একসময় কাষ্টিকার ভূতের বুকের ভেতর তোলপাড় হতো, আজ সেই তার আইনত স্বামী। কিন্তু এই ঘরে, এই মুহূর্তে সেই চেনা অনুভূতিগুলোর কোনো অস্তিত্বই নেই। তলপেটে সেই চঞ্চল প্রজাপতিগুলো যেন আজ ডানা ঝাপটাতে ভুলে গেছে। ভীষণ অভিমানে তারা আজ নিস্ত্রীয়। আদি বাহিরে গিয়েছিল, মাত্রই ফিরল। ঘরের দরজা আটকে আদি বাহিরে গিয়েছিল, মাত্রই ফিরল। ঘরের দরজা আটকে ওর নিকট এগিয়ে এলো, বসলো পাশে। শাড়ির আঁচল টেনে মাথায় ঘোমটা দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, বাসর রাতে বউরা মাথায় ঘোমটা দিয়ে বসে থাকে, সেই ঘোমটা খোলার হয় স্বামীর হাত দিয়ে। কাশরিকা মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, আপনি আমার স্বামী নন, তাহলে তোর স্বামীকে? হিরো আলম, কথা বল। তোকে বউ বানাতে কত কষ্ট করতে হয়েছে জানিস? কোলে করে কোলে করে কাজী অফিসে অব্দি এনেছি। এখন আমার শরীরে একটু শক্তি নেই। বাপের বাড়ি থেকে খেয়ে খেয়ে মোটা হয়েছিস, আর এখন তার মাসুল আমাকে পেতে হচ্ছে। কাশিকা নাক ফুলে উঠল রাগে। দাঁত কটমট করে বলল, আমাকে মোটা বলছেন আপনি? আমি মোটা কোন দিক থেকে? আদি অবাক হয়ে বলল, মোটা না তুই? তাহলে মোটা হতে চাস? তোকে 10 মাসের জন্য মোটা বানিয়ে দিই তাহলে। খাবি, ঘুমবি আর সারাদিন আরাম করবি।
আদির কথার মানে বুঝতে পেরে কার্শিকা বাকরুদ্ধ ফ্যাল করে তাকিয়ে রইল ওর দিকে। আদি মুচকি হাসলো, ধীরে ধীরে এগিয়ে এলো খুব কাছে। যতটা কাছে এলে হৃৎপিণ্ড থমকে যায়, বিশ্বাস নিতে কষ্ট হয়, দূর দূর করে কাঁপে বুক। আদি ওর দিকে তাকিয়ে বাঁকা হাসলো, ডান হাতটা বাড়িয়ে কার্শিকার শরীর ঘোমটার আঙ্গুল দিয়ে আলতো করে সরিয়ে দিল। অবাধ্য ঘোমটাটা সরে যেতেই কার্শিকা ফর্সা মুখটা লাইটের আলোয় স্পষ্ট হয়ে উঠল। লজ্জায় ওর গাল দুটো তৎক্ষণাৎ টকটকে লাল হয়ে গেছে। ঘোমটাটা পুরোপুরি সরিয়ে আদির বুড়ো আঙ্গুলটা আলতো করে ছুঁয়ে দিল কার্শিকার ফুলিয়ে রাখা গালটাকে। কার্শিকা শিউরে উঠল, মুখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই আদি অন্য হাত দিয়ে ওর চিবুকটা শক্ত করে চেপে ধরল। নড়ার কোনো উপায়ই রইল না আর। বাইরে ওই মেঘলা রাতের আকাশে হাজার চেষ্টা করেও আজ কোনো আলো ফোটাতে পারেনি। ব্যর্থতায় সে মুখ ভার করে আছে। অথচ আমার এই আলোহীন ঘরে এক রূপবতী নতুন বউয়ের সামান্য অভিমানে যেন হাজারটা চাঁদের জ্যোৎস্না একসাথে আছড়ে পড়েছে। মেয়েটার সমস্ত মনোযোগ তখন আদির চোখের দিকে, যেখানে ক্লান্তি ছেড়ে ফেলে এখন এক অদ্ভুত মায়া খেলা করছে। আদি আরো একটু ঝুঁকে এলো, তাদের মাঝে দূরত্ব এখন শূন্যের কোঠায়। সে কার্শিকার চোখের দিকে স্থির দৃষ্টি রেখে ফিসফিস করে বলল, তুই জন্মের আগে থেকে তোকে আমার নামে লিখে রেখেছি, এত সহজে হারাতে দিতাম কি করে? তুই আমার, এখনো আমার, পরেও আমার, আর সারা জীবন আমার। কার্শিকা লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো। বুকের ভেতরে হারিয়ে যাওয়া প্রজাপতিগুলো আবার দ্বিগুণ শক্তিতে ডানা ঝাপটাতে শুরু করেছে। কি ভয়ঙ্কর এই অনুভূতি! কার্শিকা মিনমিন গলায় বলে, আমি প্রস্তুত নই এখনো। আদি মুচকি হাসে, বউটাকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে নিয়ে মাথায় ঠোঁট স্পর্শ করে বলে, সবসময় আমাকে বুকের ভেতর লুকিয়ে থাকবি, হারিয়ে গেলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পিহু আজ মানালের সাথে থাকবে। মানাল পিহুকে খুঁজতে নিজের বহরের বাহিরে আসে। এদিক সেদিক অনেক জায়গা খুঁজেও বিচ্ছুটাকে পায় না। না পেয়ে নিধির কাছে গিয়ে জিজ্ঞেস করতে জানতে পারে পিহুকে অভ্র নিয়ে গেছে। অভ্রকে মানালের পাশের ঘরটায় থাকার জন্য বলা হয়েছে। সে ওই ঘরেই আছে। দরজা খোলা ছিল আগে থেকে। ও উঁকি মেরে দেখলো অভ্র পেটের উপর বসে আছে পিহু, আর অভ্র কপাল কুঁচকে রেখে পিহুর বকবক শুনছে। মাঝে মধ্যে দু একটা কথাও বলছে। ও গলা কাশলো। কারোর কণ্ঠ শুনতে পেয়ে ওরা দুজন দরজার দিকে তাকালো। পিহু মানালকে দেখে চিৎকার করে ডাকে কাছে, তুমি এখানে কি করছো? কাছে এসো। মানাল ভেতরে পা বাড়িয়ে বলল, তুই এই ঘরে কি করছিস? ঘুমাবি না? ঘুমাবো, কিন্তু ভাইয়া বলেছে আমাকে এখন গল্প শোনাবে। মানাল আর চোখে চায় ওর পানে। অভ্র ঠোঁটে ঠোঁট চেপে কপাল ভাঁজ ফেলে ওর দিকে তাকিয়ে আছে। থমথম খায় মেয়েটা। তাড়াহুড়ো করে বলে, আয়, আমি গল্প শোনাবো। অনেক রাত হয়েছে, মা দেখলে বকবে। অভ্র পিহুকে নিয়ে সোজা হয়ে বসলো বিছানায়। ভারী গলায় বলল, পিহু যাবে না? তুমি যাও। কেন যাবে না? ও আপনার সাথে থাকবে কেন? থাকলে কি হয়েছে? মানাল মুখ কালো করলো। আজকাল পিহুকেও ওর হিংসা হচ্ছে। বিচ্ছুটা সারাক্ষণ ভাইদের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, অথচ চাইলেও ও অভ্রের ধারের কাছে ঘেঁষতে পারে না। লোকটা ভারী খারাপ। ও জোর করে পিহুকে নিচে নামিয়ে বলল, কাল এসে পীড়িত করিস, আজ ঘুমো গিয়ে। ওরা দরজার নিকট এলে অভ্র হঠাৎ করেই বলে উঠল, ওর সাথে পীড়িত করি বলে তোমার হিংসা হয় নাকি? মানাল থমকে দাঁড়ালো। পিছু ঘুরে দাঁড়ানোর সাহস হলো না। পিহুর হাত শক্ত করে মুঠোয় নিয়ে ঘরের বাইরে যেতে যেতে বেশ চড়া গলায় বলে গেল, আমার শুধু হিংসা নয়, রাগও হয় ভীষণ। আমার জিনিসে অন্য কারোর নজর সহ্য হয় না।